গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আগের দিনের ক্লাসে আমরা বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়টি শুরু করেছি। বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, বহির্জাত প্রক্রিয়া কি, এটা আগের দিন ক্লাসে আমরা জেনেছি। আজকে আমরা নদীর কাজ সম্বন্ধে পড়ব। তো নদীর কাজ সম্বন্ধে জানার আগে নদী কি, নদীর গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্বন্ধে জানব। নদী কি? নদী হলো বৃষ্টির জল বা বরফ গলা জলে পুষ্ট কোনো স্বাভাবিক জলধারা যখন কোনো উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে বহু দূরে প্রবাহিত হয় এবং কোনো জলাশয় বা কোনো সাগরে গিয়ে মিলিত হয়, তাকে নদী বলে। আর এই নদী দু প্রকারের হয়ে থাকে, নিত্যবহ নদী, অনিত্যবহ নদী। নিত্যবহ নদী সেই নদীগুলো যে নদীগুলো বরফ গলা জলে পুষ্ট, আর অনিত্যবহ নদী যে নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট। তো এবার আমরা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে অংশ, কিছু বিষয় সেগুলো জেনে নেব। এবার আমরা জেনে নিই যে নদী অববাহিকা কি। নদী অববাহিকা হলো যখন প্রধান নদী, উপনদী আর শাখা নদী মিলিতভাবে কোনো অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন সেই সমগ্র অঞ্চলটিকেই বলা হয় নদী অববাহিকা। উপনদী হলো যখন বড় নদী থেকে কোনো বড় নদীতে এসে ছোট নদী মিলিত হয়, তখন সেই ছোট নদীটিকে ওই বড় নদীর উপনদী বলা হয়। আর যখন কোনো বড় নদী থেকে কোনো ছোট নদী বেরিয়ে যায়, তখন সেই নদীটিকে বড় নদীর শাখা নদী বলা হয়। তো এই শাখা নদী, উপনদী আর এই প্রধান নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই সম্পূর্ণ অঞ্চলটিকে বলা হচ্ছে নদী অববাহিকা। এবার আমরা জেনে নেব যে ধারণ অববাহিকা কাকে বলে বা ধারণ অববাহিকা কি। ধারণ অববাহিকা কি? যেখানে কোনো উৎস অঞ্চল, যেমন পার্বত্য ভূমি হতে পারে, সেখানে যখন বিভিন্ন ধরনের জলধারা বা অসংখ্য জলধারা এসে মিলিত হয়, মিলিত হয়েই তো একটা বড় নদীর সৃষ্টি হয়। তো এই পার্বত্য অঞ্চল থেকে যখন এই বিভিন্ন জলধারা, অসংখ্য জলধারা মিলিত হয়ে একটা বড় নদী সৃষ্টি করে, সেই উৎস অঞ্চলটিকেই বলা হয় ধারণ অববাহিকা। এবার আমরা জেনে নিই যে নদী উপত্যকা কাকে বলে। নদী উপত্যকা নদী উপত্যকা কি? যখন যেখানে নদীর সৃষ্টি হয় সেই অঞ্চলটিকে বলা হয় নদীর উৎস। আর যেখানে গিয়ে মিলিত হয় বা যেখানে সাগরে বা কোনো জলাশয়ে গিয়ে মিলিত হয় নদী, সেই অংশটিকে বলা হয় মোহনা। তো নদী যখন এই উৎস থেকে মোহনা পর্যন্ত এখানে যদি সৃষ্টি হয়, এই অংশটিকে বলা হয় নদীর উৎস। আর যেখানে সাগর বা কোনো জলাশয়ে গিয়ে মিলিত হয়, সেই অংশটিকে বলা হয় মোহনা। তো এই নদী এই উৎস থেকে মোহনা পর্যন্ত এই অংশটি যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এই যে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত এই যে নদীর জলধারা যে অংশটির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, এই অংশটিকে বলা হয় নদীর উপত্যকা। এবার আমরা জেনে নিই জলবিভাজিকা। জলবিভাজিকা কি? যখন কোনো উঁচু পার্বত্য অঞ্চল রয়েছে, সেই পার্বত্য অঞ্চলের দুদিকে যখন নদী প্রবাহিত হচ্ছে, দুদিকের ঢাল অনুযায়ী বিপরীত দিকে নদী প্রবাহিত হচ্ছে, এটা যদি উচ্চভূমি হয়ে থাকে, তাহলে দুদিকে
নদী উচ্চভূমির ঢাল বরাবর বিপরীত দিকে প্রবাহিত হয়। এই উচ্চভূমি দুটি নদীকে পৃথক করছে। তো এই মাঝে এই অংশটি যেহেতু পৃথক করছে, তাই একে আমরা জলবিভাজিকা বলবো। জলবিভাজিকা বলবো। তাহলে আদর্শ নদী কি? আদর্শ নদী সেই নদী যার তিনটে গতিপথ সুস্পষ্টভাবে বোঝা যায়: উচ্চ গতি, মধ্য গতি আর নিম্ন গতি। একটা ছবির মাধ্যমে আমরা আদর্শ নদী কাকে বলে সেটা একটু বুঝে নিচ্ছি। এটা আদর্শ নদী যেখান থেকে সৃষ্টি হয়, এটা পার্বত্য অঞ্চল, তো এটা খাড়া, এটা উচ্চ গতি, তারপর হচ্ছে মধ্যগতি, তারপর নদীর নিম্ন গতি। আর আদর্শ নদীর একটি উদাহরণ হলো গঙ্গা নদী। গঙ্গা নদীর তিনটি গতিপথই সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এবার আমরা দেখে নিই যে গঙ্গা নদীর উচ্চ গতি, মধ্যগতি ও নিম্ন গতি। গঙ্গার উচ্চ গতি পার্বত্য অঞ্চলে ঋষিকেশ থেকে হরিদ্বার পর্যন্ত হচ্ছে গঙ্গার উচ্চ গতি। এরপর হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত গঙ্গার মধ্যগতি। এখানে গঙ্গা সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মধ্যগতি বিহারের রাজমহল পর্যন্ত। এরপর গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এটি গঙ্গার নিম্ন গতি। পশ্চিমবঙ্গে প্রবেশ করে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও।